খুশির এই দিনে মধুর এই ক্ষণে তোমায় আমি রাগিয়ে দেব ঈদের এই দিনে। ঈদ মোবারক। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গুরু কার্বোনেটেড বেভারেজ নিবেদিত ঈদ আনন্দ আড্ডা পাওয়ার্ড বাই RICL টেবেক্স। আপনাদের সাথে আছি আমি তমর রশিদ এবং আজ আমার সাথে যিনি রয়েছেন আমি তার অনেক ভক্ত। শুধুমাত্র তার সিনেমার যে ভক্ত তা না, আমি তার ব্যক্তিত্বের অনেকজন ভক্ত এবং আমি জানি আপনারাও ভক্ত। গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য। আজ আমাদের সাথে রয়েছেন জনপ্রিয় অভিনেতা নীরব হোসেন। স্বাগত জানাচ্ছি ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। আসলে আজ ঈদের এই বিশেষ দিনে আপনাকে পেয়ে আমি যেন খুশিতে আত্মহারা হয়ে গেছি। থ্যাংক ইউ। আচ্ছা, ঈদ নিয়ে একটু জানতে চাই, ঈদের এই সকালবেলা কি করেছিলেন ঈদের দিন? ঈদের দিন আসলে আমার কাছে মনে হয় যে এটা খুব একই রকম এবং সেটা ছোটবেলা থেকে একরকম থাকে এবং অনেকটা সময় অনেক বছর একরকম, আবার একটু বড় হওয়ার পরে একরকম, এখন আবার বেশ কিছু বছর ধরে একই রকম। সো এই গোসল করে তারপরে নামাজ পড়া, তারপরে বাসায় এসে কিছু খাওয়া, তারপর সব ফ্রেন্ডস ফ্যামিলি এদেরকে সময় দেওয়া, তারপরে রাতের বেলা দেখা যায় একটু আড্ডাবাজি করা, একটু চিল করা। সো এই যে ঈদের দিনে খাওয়ার জন্য কোনটা বেশি পছন্দ, যে কোনটা খেতে হবে একদম ঈদের? মানে রোজা রাখার পরে আমরা এই যে সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ এই খাওয়াটাই ভুলে যাই আসলে। যে 30টা রোজা রাখতে রাখতে এমন একটা সময় হয় যে দুপুরে যে একটা খাওয়ার টাইম বা সকালে একটা যে খাবার টাইম, এই টাইমটাই ভুলে যায়। সো ঈদের দিন থেকে এমন খাওয়া শুরু করি যাতে এটা ভুলে যাই আমরা। সো কোনো খাওয়ার অপছন্দ করি না এবং কোনো খাওয়া বাদ দিই না, সব খাই। সুইট আইটেমও খেয়ে ফেলে? সব খেয়ে ফেলে। সো ডায়েটের ক্ষতি হয় না? না, পরে আবার একটু টাইম যখন হবে আবার পুষিয়ে নেব। আচ্ছা, যখন হবে তখন পুষিয়ে নেবে। ছোটবেলার ঈদের কথা বলছিলেন যে এখনকার ঈদ আর ছোটবেলার ঈদ ডিফারেন্স একটা থেকে যায়। ছোটবেলার ঈদ কেমন ছিল? ছোটবেলার ঈদ ওইটা অনেক ইন্টারেস্টিং ছিল, কারণ অনেক বেশি তখন কিউরিয়াস ছিলাম, প্রত্যেক ছোট ছোট জিনিসে অনেক বেশি কিউরিওসিটি কাজ করতো। এখন এটা তখন হয়তো না জানার কারণে, আর এখন অনেক কিছু জেনে গেছি, বুঝে গেছি, এই জন্য কিউরিওসিটি কম। সো ওই সময়কার কিউরিওসিটিটার কারণেই হয়তো ছোট ছোট জিনিসগুলো ভালো লেগে, হয়তো এটা নিয়ে প্রশ্ন, এটা কেন হলো, জামা কাপড় নিয়ে হয়তো ঈদের শপিং করে এলাম, কাউকে দেখাবো না, সেই জিনিসগুলো ছিল আর কি। আর ছিল। হ্যাঁ, এবং আরেকটা জিনিস হতো, সেটা হচ্ছে ঈদের ড্রেস দেখানো নিয়ে একটা খুব কম্পিটিশন ছিল। ঈদের একটা পাঞ্জাবি কিনে নিলাম, ওই পাঞ্জাবিটা কাউকে দেখাবো না, দেখা যেত এটা লুকানোর জন্য আগের বছরের বা অন্য কোনো পাঞ্জাবি দেখান, এটা আমার ঈদের পাঞ্জাবি। সো এরকম অনেক মজা হতো আর কি। আমার মনে হয় এটা সবার ক্ষেত্রেই হয়েছে যে পাঞ্জাবিটা দেখানো যাবে না, ড্রেসটা দেখানো যাবে না। ঈদে কয়টা ড্রেস দিতেন ছোটবেলায়? ওইভাবে তো ঠিক নেই, দেখা যেত ফ্যামিলি থেকে বাবা দিত, তখন দেখো ভাই দিত, বোন দিত, এরকম করে আবার গিফট পেতাম, সব মিলে অনেকগুলো হতো আর কি। আমার ক্ষেত্রে যেরকম একটা হতো যে ড্রেস কেবল লুকিয়ে রাখে না, আমার বাবা এসে খোঁচাতো যে তোমার ড্রেস কিন্তু অমুকে নিয়ে যাচ্ছে। আমি সারা রাত আর ঘুমাতে পারতাম না। আপনি রাতে ঘুমাতে পারতেন চাঁদ রাতে? হ্যাঁ, এটা আমার মনে হয় মেয়েদের বেশি থাকতো, বাট ছেলেদের এটা নিয়ে এত বেশি কিউরিওসিটি থাকতো না। কারণ পাঞ্জাবির আপনি দেখবেন যে পাঞ্জাবির কালারও খুব বেশি যে ছিল, বা অনেক বেশি কালার বেশি হোয়াইট, ব্ল্যাক বা একটু অন্য কালারের, এরকম কালার ডিজাইনেরও যে খুব বেশি ছোটবেলায় ছিল বা অত কিছু বুঝতাম না। এখন যেরকম অনেক কালার পাঞ্জাবি, অনেক ডিজাইনের পাঞ্জাবি, ডিজাইন অনেক চেঞ্জ হয়েছে। প্লাস ভাইয়া সালামির ব্যাপারটা যদি আসে, তো ঈদে কেমন সালামি নেওয়া পছন্দ করতেন? যে না 10 টাকা দিলে নিব না, 100 টাকা দিলেই নিব। কত পেতেন ছোটবেলায়? 2 টাকাও পেয়েছি এবং 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা পেলে অনেক খুশি হতাম। ফ্রেন্ডরা মিলে যখন দেখা যেত একটা টাইমে কোনো রিলেটিভের বাসায়, হয় উপরের তালায় বা নিচের তালায় কারো বাসায় গেলাম, কোনো আঙ্কেলের বাসায় গিয়ে বললাম যে আচ্ছা ঠিক আছে চল, আমরা ফ্রেন্ডরা মিলে গিয়ে আমরা সালামি তুলবো। এখন খাওয়া দাওয়া শেষ করে যখন অনেকক্ষণ ধরে ওয়েট করছি, সালামি দেয় না, তখন বলছে তুই বল। হ্যাঁ, ও বলছে তুই বল। এই করতে করতে এটা ইন্টারেস্টিং হতো, বলতে পারতেন তখন? না, বলতে পারতাম। বলছে যে আঙ্কেল ঠিক আছে আসি, বলে হ্যাঁ ঠিক আছে। আমরা আর কি তখন করতাম যে আবার যখন সালামি দিত না, তখন এটা নিয়ে আবার মেজাজ খারাপ হতো, আবার সাথে সাথে মনও খারাপ হতো। সো ছোটবেলায় এইভাবে কেটেছে আর কি। এখন এই যে বড়বেলায় কি সালামি দিচ্ছেন না এখনো পাচ্ছেন? দুটোই হয়। হ্যাঁ। সে বছর কত টাকার সালামি দিয়েছেন আর পেয়েছেন কত টাকা? রেশিও মোটামুটি কাছাকাছি, প্রফিটেবল জায়গায় আছে আর কি। আচ্ছা, সালামি একটু বেশি পেয়েছেন। আমারটা কিন্তু আজকে দিয়ে যাবেন, আজকে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। আমি আপনাদের সালামি নিয়ে এবার অনেক টাকা জমিয়ে এরপরে আমিও ফ্রেন্ডদের নিয়ে আবার ছোটবেলার মতো পিকনিক শুরু করে দিব। বড়বেলার ঈদটা কেমন যাচ্ছে এখন? কাজের ব্যস্ততার সাথে তো ঈদও দেখা যাচ্ছে, পরিবার, কাজের ব্যস্ততা সবকিছু মিলে এখন কেমন যাচ্ছে?
এবার যেহেতু ঈদের ছবি রিলিজ হয়নি আমার, সো এখন একটু প্রেশার কম। আর যখন ঈদের ছবি রিলিজ হয় তখন দেখা যায় মানে প্রচুর প্রেশার থাকে। মানে ঈদের আমি যেটা করি সবসময় ঈদের মানে ছবি রিলিজ হলে দেখা যায় নর্মালি ছবির একটা প্রি প্রোডাকশন থেকে শুরু করে সেই ছবির মানে একদম পুরো ভিতরে ঢুকে যাই। সেক্ষেত্রে পোস্ট প্রোডাকশনে, তারপর ছবি রিলিজের সময় পোস্টার ডিজাইন থেকে শুরু করে কোথায় রিলিজ হচ্ছে, কোন কোন হলে রিলিজ হচ্ছে, কিভাবে রিলিজ হচ্ছে, ডিজিটালি কিভাবে হচ্ছে, সো এটার একটা অনেক বেশি ইনভলভমেন্ট থাকে। সো ঈদে রিলিজ হলে তখন ওইটা নিয়ে আসলে সময় পাওয়া যায় না, অনেক মানে কম সময় পাই এবং ওখানে বেশি সময় দেয়। বাট এবার ছবি রিলিজ হচ্ছে না, সো একটু রিল্যাক্সে আছি। তো এরকম মজার মজার আরো অনেক গল্প করবো ভাইয়া, আরো অনেক প্রশ্ন আছে আমার আপনার কাছ থেকে জানা, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গুরু কার্বোনেটেড বেভারেজ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই RICL Temex। নিচে ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও চলে আসবো আমার অনেকগুলো প্রশ্ন নিয়ে, আমাদের সাথেই থাকুন। আর আমার স্বপ্ন নির্মাণে বিশ্বস্ততার সঙ্গী HRRM স্টিল। ছোট মনে বড় স্বপ্ন, সবাই যেন স্কুল পায় এমন স্বপ্নের স্থাপনা নির্মাণে HRRM স্টিল B500 DWR B420 DWR, বিশ্বস্ততার সঙ্গী HRRM স্টিল। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি গুরু কার্বোনেটেড বেভারেজ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই RICL Temex। আজকের অতিথির সাথে আসলে আমার অনেক গল্প আছে, অনেক আড্ডা আছে, কারণ আমার অনেক প্রশ্ন আছে ভাইয়ের কাছ থেকে করা। আবারও চলে যাচ্ছি আড্ডায়। সো ভাইয়া, ঈদের সময় মানেই তো অন্য কিছু, আর আমার কাছে মনে হয় কি যে ঈদের পুরো মাসটাই ঈদ, শুধুমাত্র প্রথম 7 দিন না। আপনারও কি আমার মতো এরকম পুরো মাস জুড়ে আয়োজন থাকে? না, আসলে মানে এক মাস জুড়ে তো সময় পাওয়া যায় না। বেসিক্যালি ঈদের ছুটি যতদিন থাকে, এবং ছুটি মানে এর মানে এই না যে আমি আর সরকারি জব করি, সো আমার একদম গভর্নমেন্ট হলিডে মেইনটেইন করতে হয়। সো একদম 7 তারিখে ওপেন হবে, মানে 7 তারিখে ওপেন হবে। হ্যাঁ, সো মানে হয় না অনেক দিন, কিন্তু ঈদের দিনও কাজ করেছি, আবার ঈদের দিনও অনেক চ্যানেলে লাইভ ছিল বা রেডিওতে লাইভ ছিল, সো সেগুলোও করতে হয়। বাট আমি আসলে এনজয় করি হচ্ছে প্রথম 2-3 দিন, পরে হচ্ছে আস্তে একটু রেস্টটা কমে যায় ঈদের ইটা। বাট বেসিক্যালি ঈদের তো আমাদের সরকারি যেই কয়দিন ছুটি থাকে ততদিন স্কুল থেকে সেটা এনজয় করতাম, যে এতদিন ছুটি তার মানে এই কয়দিন ঈদ। ওই দিন পড়তেও বসা হতো না। সো পড়তে বসা তো ইম্পসিবল। সো কতটা ঘোরা যায়, কতটা এনজয় করা যায় সেটাই মজা করতাম। কখনো কেমন হয়েছে যে ধরেন ঈদের 7 দিন স্কুল বন্ধ, কিন্তু বাসা থেকে পড়তে বলছে, আপনি পড়বেন এবং এই জন্য মারও দিয়েছে? হ্যাঁ, কারণ এরকম হয়েছে তো, কারণ আমাদের অনেক সময় দেখা যেত আমাদের স্কুলে দেখা যেত ঠিক ঈদের ছুটির পরপরই কিন্তু ফাইনাল বা কোনো একটা এক্সাম থাকে, তখন তো আসলে পড়াশোনা করতেই হতো। আর আমার আবার আরেকটা বদভ্যাস ছিল, ঈদের নাটক দেখা খুব পছন্দ ছিল, যে টেলিভিশন নাটকগুলো দেখা যাচ্ছে, আর এই জন্য আমি মার খেতাম যে না এখন পড়তে হবে, ঈদের পরে পরীক্ষা, কিন্তু আর হতো না। এইবার ঈদে নিজের জন্য কি শপিং করার সুযোগটুকু পেয়েছেন, সময়টুকু পেয়েছেন? শপিং তো এটা সময় করতেই হয়, প্রত্যেক গ্যাপে সময় নিয়ে করেছি। এবং যেটা হচ্ছে পাঞ্জাবি কেনার একটা ইয়ে থাকে যে একদম ডিফারেন্ট কি হতে হবে, সেটা একটা পায়জামাটা একদম ডিফারেন্ট কি হতে হবে, তারপরে যে স্যান্ডেলটা পরবো বা ইয়ে করবো সেটা একদম ডিফারেন্ট কী হতে হবে। তারপরে আমি সবসময় যেটা করি, সকালবেলা যখন নামাজ পড়ি, নামাজের সময়টা একদম সিম্পল একটা পাঞ্জাবি পড়তে পছন্দ করি। ওটা কি সাদা কালার হয় না? না, সাদা না, মানে আমি অন্য হালকা কোনো কালার বা ডিফারেন্ট কোনো কিছু করি, বাট সিম্পলের মধ্যে থাকতে পছন্দ করি। তারপরে রাতের বেলা বা দুপুরবেলা যেটা বললাম সেটা একটু অন্যরকম, যে দেখলে যেন ঈদ মনে হয়, যে ঈদের পাঞ্জাবি। হ্যাঁ, সো ওরকম কিছু পড়ি। কাজের কথা যদি আসি, তাহলে আপনি একটা সিনেমার কাজ করছেন, অপারেশন জ্যাকপট, বেশ বড় বাজেটের একটা কাজ, একটা বড় প্রজেক্ট বলা যেতে পারে। সো এটার শুটিং নিয়ে আমাদের জানার আগ্রহ অনেক বেশি, একটু জানান আমাদেরকে শুটিং সেটটা কেমন, ওখানে কি কি হচ্ছে এখন? অপারেশন জ্যাকপট বেসিক্যালি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একটা ছবি, এবং এটা অনেক বিগ বাজেটে, প্রায় 25 কোটি টাকা বাজেটের। এবং এই ছবিটার প্রযোজনায় আছেন হচ্ছে, প্রযোজনা না বেসিক্যালি প্রযোজনা সংস্থার হিসেবে আছেন হচ্ছে স্বপন ভাই, আমাদের অন্তঃসবিজের স্বপন চৌধুরী। সো স্বপন ভাইয়ের তত্ত্বাবধানের কাজটা হচ্ছে, ডিরেকশন দিচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু ভাই বাংলাদেশ থেকে, এবং রাজীব বিশ্বাস হচ্ছে কলকাতা থেকে। সো আমরা শুটিং শুরু করেছি ডিসেম্বর একদম শেষে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এবং প্রতি মাসে প্রায় 8-10 দিন করে শুটিং হয়েছে আমাদের পার্সোনালি, বাট 15-20 দিনের লট চলেছে, এবং প্রায় 80% মতো শুটিং শেষ। আর ছোট একটা পোর্শন বাকি আছে মংলাতে, তারপরে আমাদের একটা বেস্ট পার্ট আছে যেটার জন্য আমরা ওয়েট করছি সবাই, সেটা হচ্ছে ফ্রান্সে। সো ফ্রান্সে গিয়ে আমরা শ্যুটটা শেষ করব। বাট এই ফ্রান্সের পার্টটা হচ্ছে আবার একদম ছবির প্রথমের পার্ট, ওইভাবে শুরু হবে। অফিসার পার্টগুলো একদম অফিসার পার্টটা বেসিক্যালি যে 4 জন সাবমেরিনারের গল্প 1971 সালের 15ই অগস্ট দিবাগত রাতে, মানে 16ই অগস্টে একটা সত্যি ঘটনা, যেটা হচ্ছে যে বাংলাদেশের 4 জন সাবমেরিনার
ওই 4টা নৌবন্দরে ওই সাবমেরিনকে উড়িয়ে দেয়। সো ওই প্ল্যানিংটা হয় বেসিক্যালি ফ্রান্স থেকে। সো ওই গল্পটা শুরু হয় ফ্রান্স থেকে, ফ্রান্সের পার্টটা আমরা একদম শেষে করব। আমরা যখন টেলিভিশনে একজন অভিনেতা অভিনেত্রীদের দেখি আমাদের কাছে মনে হয় যে উফ কত সুন্দরভাবে একটা শট দিচ্ছে, কত রিল্যাক্স, কিন্তু একমাত্র আপনারাই জানেন যে কঠিন রোদের নিচে থেকে কিভাবে কাজ করতে হয়, আবার কনকনা শীতে কিভাবে পানিতে ঝাঁপ দিতে হয়। সো ওই সময়গুলো কিভাবে ম্যানেজ করেন? অনেক সময় দেখা যাচ্ছে যেই রোদে আমরা ছাতা ছাড়া দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, সে সময় আপনারা সেই রোদে একদম দাঁড়িয়ে শট দিচ্ছেন, কিভাবে ম্যানেজ করেন? না আসলে হয় কি, এটা তো একটা প্যাশন এবং একটা প্রফেশনটা প্রথম, তারপর হচ্ছে প্যাশনে চলে গেলে যেটা হয় তখন আর এগুলো মাথায় থাকে না। প্লাস আমাদের যে কষ্টটা আসলে তখনই অনেক বেশি আরাম লাগে যখন আমরা দেখি যে যতই কষ্ট করে শুটিং করি সেটা বৃষ্টিতে ভিজে হোক, রোদে পুড়ে হোক, হল ভর্তি মানুষ যখন আমরা দেখি হলে, তখন আসলে শান্তিটা সব ভুলে যায় যত কষ্ট হোক না কেন। সো সব শেষে নিজের প্যাশন এবং প্যাশন থেকে মানুষের চোখে মুখে ওই হাসিটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, কাজটা দেখে যখন অডিয়েন্স যখন ভালো লাগার কথা বলে যে ভাই আমরা এটা দেখলাম, এটা অনেক ভালো লেগেছে, এইখানে এই পার্টটুকু ভালো লেগেছে, তখন শুধু ওই দেখা যায় ওই পার্টটুকুর কারণে পুরো কাজটার কষ্টটা কিন্তু ভুলে যাই আমরা। একদমই তাই। এরকম আরো অনেক কিছু জানবো আপনার কাছ থেকে, কিন্তু সময় হয়েছে ছোট্ট আরো একটা বিরতির থেকে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গুরু কার্বোনেটেড বেভারেজ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই RICL টিমিক্স। নিচে ছোট্ট একটা বিরতির পর আবারও চলে আসবো, আমাদের সাথেই থাকুন। গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি গুরু কার্বোনেটেড বেভারেজ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই RICL টিমিক্স। আবারও চলে যাচ্ছি আমাদের আড্ডাতে। সো ভাই, আসলে অনেক কিছু তো জানা হলো, কিন্তু একটা জিনিস জানা বাকি, সেটা হচ্ছে বন্ধুদের সাথে ঈদ। বন্ধুদের সাথে ছোটবেলায় ঈদে কি করা হতো? বলেছিলেন যে সালামি না পেলে মাঝে মধ্যে একটু দিল না, কিন্তু সালামির টাকাটা পাওয়ার পর তারপর ওটা দিয়ে কি করতেন? এখানে ছোটবেলায় অনেক ইন্টারেস্টিং জিনিস ছিল, যেটা হচ্ছে আমরা অনেক এনজয় করে তখন কোক খাওয়া, ফান্টা খাওয়া কাচের বোতলের, সেটাকে এনজয় করতাম। এবং দেখা যেত যে এলাকার মধ্যে গেম খেলার, ভিডিও গেম, ছোট ছোট গেমের আগে স্টল থাকতো, সেই গেমগুলো খেলতাম। আর হয় না যে ফ্রেন্ডরা মিলে, তখন তো আসলে কোনো আর্নিংয়ের কোনো সোর্স নেই। সো ওই সময় ঈদের সালামিটাই কিন্তু একটা আর্নিং, তো তখন ওই টাকাটা খরচ করার কিন্তু মজাই অন্যরকম। সো আবার অনেক সময় একটা টার্গেট থাকতো যে না, এই টাকাটা জমাবো, এটা আবার পরবর্তীতে অন্য কাজে ইউজ করবো। সো তখন কিন্তু একটা মজা, ভিতরে একটা অন্যরকম একটা ফিল কাজ করতো। কটকটি খেয়েছিলেন কখনো ছোটবেলায়? হ্যাঁ, কটকটি খেয়েছি। ওই সালামির টাকা দিয়ে? হ্যাঁ। এমন কখনো হয়েছে যে সালামির টাকা জমিয়ে টুমিয়ে যাকে পছন্দ করেন তার জন্য কোনো গিফট নিয়ে গেছেন? কোনো থাকে না যে কোনো ফিমেল মানুষ একটু পছন্দ করে হাতে টাকা নেই, সালামির টাকা জমিয়েছি, সেটা কখনো হয়নি? সবসময় নিজেদের প্রতি খরচ হয়ে যেত। আর বড়বেলায় যখন হচ্ছে অভিনয় আসার আগে, যখন আপনি বড় হয়েছে কিন্তু অভিনয় আসেনি, তখন সালামির টাকা দিয়ে কি করতেন? তখন আমার কাছে মনে হয় যে এগুলো আমার যখন যদি আমি বলি এই সময়কার কথা, তখন সালামির টাকাটা তো আসলে ফ্রেন্ডরা মিলে একটা আড্ডাবাজি করতাম। তারপরে আমরা হয় না যে এই ছুটির যে সময়টা, এই সময়টাকে আসলে অনেক ফ্রেন্ডরা একসাথে গেট টুগেদার করতাম, একসাথে সবাই মিলে প্ল্যানিং করতাম। আমরা হিজুজ বলতাম, সেটা হচ্ছে যার যার টাকা দিয়ে শেষে আমরা একটা প্ল্যান করে একটা জায়গায় আড্ডা দিব। এবং আমাদের সবচেয়ে মজার ব্যাপার ছিল আমাদের যে ফ্রেন্ড সার্কেলটা, সেই ফ্রেন্ড সার্কেলটা স্কুলে যারা ছিলাম, এবং স্কুল থেকে আমরা যখন পাশ করে যখন কলেজে চলে আসি, আমরা কিন্তু ওই সার্কেলটা আবার একই কলেজে পড়েছি। আবার স্কুল যখন কলেজ পাশ করে যখন ইউনিভার্সিটিতে পড়বো, তখনও কিন্তু আমরা প্ল্যান করেছি যে আমরা একসাথে একই ইউনিভার্সিটিতে থাকবো। ইউনিভার্সিটিতে গিয়ে কেউ এক ফার্মেসি ডিপার্টমেন্টে, কেউ আর্কিটেকচার, কেউ BBA-তে। সো আমাদের ফ্রেন্ডশিপটা এখন অনেক আছে, এবং আমাদের ফ্রেন্ডশিপটা যেমন সত্যিকার অর্থে এই জাস্ট লাস্ট যে রোজাটা গেল, এই রোজার মাঝখানে আমরা প্রতিবার প্ল্যান করি যে একসাথে সব ফ্রেন্ডরা মিলে, এবং এখনও তাই আমরা দেখা যাচ্ছে টাকা তুলে সবাই একটা অ্যামাউন্ট ভিতরে ঢুকিয়ে হিজুজুজ করে আমরা একসাথে ইফতার করেছি, এবং এটা অনেক বছর ধরে। এবং এর মধ্যে প্রতিবার দেখা যায় একজন দুইজন করে ফ্রেন্ড অ্যাড হয়, কিন্তু সে চিনতে অনেক কষ্ট। তুই কোন সেকশনে ছিলি বলতো? এগুলো অনেক মজার একটা ব্যাপার। চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, চেঞ্জ হয়েছে। আমাদের দাড়ি, চুল বয়সের একটা যে চেঞ্জেস হয় না, যে একদম স্কুলের একটা ছেলে। বাট এরকম গ্যাদারিংটা যখন হয়, তখন তো সব ফ্রেন্ডরা এর থেকে খবর পায়, ওর থেকে খবর পায়, খবর পরে বলে যে ঠিক আছে, এবার ইফতার আমি আসবো। সো দেখা যায়
এরকম ঘটনাও ঘটে আর কি। ভিন্ন একটা মেমোরি ওটা। সো ওদেরকে নিয়ে তো ঈদেও ঘুরতে যাওয়া হয়েছে। সবাইকে তো হয় না, জাস্ট 4-5 জন আছে, তাদের সাথে সবসময় থাকি আমরা। ভাই ইদানিং আপনাকে আমরা প্রমোশনাল কাজও বেশ দেখছি যে বিভিন্ন ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটিস গুলো করছেন। সো মানে অভিনেতা হিসেবে আবার এই কাজগুলো করছেন, সো সবকিছু মিলে কেমন যাচ্ছে দিলকান, বা সামনের প্ল্যানিং কি আপনার? না, প্রথমত হচ্ছে যেহেতু এই প্রমোশনাল যে কাজগুলো সেগুলো তো বেসিক্যালি এটা তো একটা বিজ্ঞাপনের পার্ট। সো আমার যেহেতু স্টার্টিংটা বিজ্ঞাপন, সো বিজ্ঞাপনের জায়গা থেকে মানে আমার ভালো লাগা তো বিজ্ঞাপনে আছেই। সবচেয়ে বড় কথা আমার যে দর্শকদের ভালোবাসা, দর্শকরা আমাকে যে পছন্দ করে, অডিয়েন্স যারা সিনেমা দেখে বা যারা আমাকে মানে নিঃস্বার্থভাবে ভালোবাসে, আমার কাছে মনে হয় যেটা বিজ্ঞাপনের কারণে। সো হয় না যে বিজ্ঞাপনের এখন স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ হয়ে গেছে, বাট তারপরেও ছোটো ছোটো কাজ করতে গেলে দেখা যায় ডিফারেন্ট লাগে না, বাট কোনো ব্র্যান্ডের সাথে কোনো ইনভলভমেন্টটা সেটা চাই আমি একদম বড় কোনো ব্র্যান্ড হোক। মাঝখানে সত্যিকার অর্থে বলতে গেলে যেমন আমি ওয়াসাবির সাথে আমি আছি অনেক বছর ধরে, এবং আমি 8-9 বছরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছি। মাঝখানে আমি দ্য ম্যান কোম্পানি নামের একটা কোম্পানি আছে যেটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি। মাঝখানে বেশ কিছুদিন আমি আল হারামাইন পারফিউমের বেশ কিছু শোরুম ওপেন করেছি। সো তাদের সাথে আমার বড় একটা লং টার্ম একটা প্রসেস প্ল্যানিং চলছে। সো হয় না যে কাজ করতে গেলে একটা বড় রিনাউন্ড ব্র্যান্ডের সাথেই করতে চাই, মানে সবসময় করতে চাই না যেগুলো করে আসলে লাভ নেই। মানে কর্পোরেটও আমরা এখন আপনাকে দেখছি যে আপনি সেই দিকেও যাচ্ছেন, সেখানেও কি আলাদা কোনো প্ল্যান আছে? কর্পোরেট প্ল্যানিং আছে, লেটস সি। এখন কি বলা যাবে নাকি এটা সিক্রেট? সিক্রেট না, মানে বলা যাবে আস্তে আস্তে আস্তে। আর আমরা অপেক্ষায় আছি। একটা প্রশ্ন করতে চাই, এই প্রশ্নটা ছাড়া যাবে না। আমরা যেটা সাধারণরা আছি, আমরা রোজার মাসে দেখা যাচ্ছে খুব টায়ার্ড থাকি এবং ঈদের সময় দেখা যাচ্ছে খুব খাওয়ার প্রতি ফোকাস থাকি, কিন্তু আপনারা তো আসলে সবসময় ফিটনেস মেনটেন করা পছন্দ করেন। সো রোজা থেকে শুরু করে ঈদের সময়টুকুতে জিমে কি আদৌ যাওয়া হয়েছে? না, আমি মাঝখানে সত্যিকার অর্থে বেশ কিছুদিন জিমে যাওয়া হয়নি। সেটা হচ্ছে আমার একটু ব্যাক পেইনের কারণে। আমার ডক্টরের সাথে কথা বলেছিলাম, আমার এটা নিয়ে বেশ কয়েকদিন মানে প্রায় 3-4 মাস আমি জিম করতে পারিনি, বাট আমি খাওয়া কন্ট্রোলটা করি। যেই খাওয়া কন্ট্রোলটা আমার কাছে মনে হয় যে যেটা ঠিক ফিট থাকার জন্য ঠিকঠাক। ভাই সামনের ঈদে কি কোনো সিনেমা রিলিজের প্ল্যান আছে? আমরা বেসিক্যালি জানুয়ারি থেকে একটা ছবি, বেসিক্যালি গত বছর একটা প্ল্যানিং করেছিলাম যে কয়লা নামের একটা ছবি আমাদের রেডি ছিল, সেটা হচ্ছে সাইফ চন্দন পরিচালিত। আমি আর বুবলি করেছিলাম কাজটা, এবং আউটস্ট্যান্ডিং, এবং সেটার গল্প এবং সেটার লুক আমার কাছে মনে হয় দর্শক যারা হলে গিয়ে ডিফারেন্ট টাইপের ছবি দেখতে চায় তাদের জন্য এটা বেস্ট। এবং সেই ছবিটা একবার প্ল্যানিং যখন করলাম জানুয়ারিতে, বাট ওইটা হয়ে ওঠেনি। তারপরে প্ল্যানিং করেছিলাম এই ঈদে, বাট এবারও হয়নি। তারপর আবার প্ল্যানিং করেছি 2 ঈদের মাঝখানে একটা টাইমে, সেটা আসলে বেসিক্যালি আমরা করবো না। আমরা যেটা করছি কোরবানিদের রিলিজের প্ল্যানিং করছি কয়লা। এছাড়াও বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা একটা ছবি করছি আমি ঋতুপর্ণা, সেটার নাম হচ্ছে স্পর্শ, অভিনন্দন দত্ত এবং অনন্য মামুন পরিচালিত যেই ছবিটা, সেটা। তারপরে আমি আর স্পর্শিয়া একটা কাজ করলাম, সেটা হচ্ছে সুস্বাগতম, শফিকুল আলম একজন ডিরেক্টরের, সেটাও শেষ। আর আস্তে আস্তে আরও কাজ আসবে সামনে। গ্রেট। আসলে অনেক এরকম কাজ দেখতে চাই, এবং যখনই আপনার কাজ আসবে আমি তো সবার আগে ছুটে চলে যাব হলে দেখার জন্য। অ্যান্ড ঈদের এই সময় জানি অনেক ব্যস্ত আপনি, পরিবার নিয়ে ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত, তার মধ্যে আপনি আজ এসেছেন, এত আড্ডা করছে, আমার তো খুবই ভালো লাগছে, আমার তো গুজবাম হচ্ছে। এই শেষ মুহূর্তে আমাদের অডিয়েন্স যারা রয়েছে আপনার কাছ থেকে কিছু না কিছু শুনতে চাই, সো তাদেরকে যদি কিছু বলার থাকে। এসএটিভি যারা আছেন তাদের সবাইকে অনেক ঈদ মোবারক, এবং হলে গিয়ে ছবি দেখবেন। এবং আমরা যত কষ্ট করে শুটিং করি, সেটা রোদে পুড়ে হোক, সেটা বৃষ্টিতে ভিজে হোক, সেই কষ্ট কোনো কষ্টই না যখন আমি দেখি হলে গিয়ে আপনারা ছবি দেখছেন। সো মানে চলচ্চিত্রের মানুষ হিসেবে বলবো, হলে গিয়ে ছবি দেখবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আবারও যে আজ এসেছেন এবং একটা সুন্দর ঈদের মুহূর্ত আমাকে উপহার দিয়েছেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের গুরু কার্বোনেটেড বেভারেজ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই RICL Teamix। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথেই থাকুন। গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য।